সপ্তাহে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি আমি অদিতি। প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহেও গুছিয়ে বাছাই করা খবরগুলো নিয়ে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য। আরো বিস্তারিত খবরের দিকে নজর রাখবো, তবে তার আগে দেখে নেব এই সপ্তাহের হেডলাইন্সে কি কি রয়েছে। সব জল্পনার অবসান ঘটিয়ে শেষমেশ বিজেপি ছেড়ে ঘর বাপসি করলেন মুকুল রায়। আগে তার ঘনিষ্ঠ সূত্র থেকে এই ঘরে ফেরার আভাস পাওয়া গিয়েছিল। অ্যাথলেট থেকে গ্যাংস্টার, এই গল্প হার মানাবে বলিউড স্ক্রিপ্টকে। বুধবার দুপুর 3:30 গুলির শব্দে তখন আতঙ্ক দানা বেঁধেছিল সপুরজির সুখ বৃষ্টি আবাসনের ডি ব্লকের বাসিন্দাদের মধ্যে। তবে ঘটনা বুঝে ওঠার আগে শেষ অপারেশন জ্যাক। গত 5 জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিধাননগর পৌর ভবনের রাজ্যের দমকল মন্ত্রী তথা বিধাননগরের বিধায়ক সুজিত ঘোষ বৃক্ষরোপণ উদযাপন করলেন। একইভাবে চেতনা পার্কেও এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের তরফ থেকেও। বিধাননগরবাসীর জন্য এবার সুখবর। দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য খুলে গেল বিধাননগরের মাতৃসদন হাসপাতাল। বেশ খাঁচায় বন্দি তোতা পাখি শুনতে হলো সিবিআইকে। সুপ্রিম কোর্টে এক পর্যবেক্ষণে সিবিআইকে খাঁচায় বন্দি তোতা পাখি বলা হয়েছিল। সেই কটাক্ষ যেন আবার উস্কে দিল নারদ মামলায় অভিযুক্ত পক্ষের আইনজীবী অভিষেক মানু সিংভি। গোটা সপ্তাহের গুছিয়ে বাছাই করা সেরা 5টি খবর নিয়ে এখন নজর রাখবো সেরা 5-এ। অবশেষে সব জল্পনার শেষ। ঘর বাপসি মুকুল রায়ের। বলা যায় তৃণমূলের চাণক্যের প্রত্যাবর্তন ঘটল আবারও। নজর রাখবো সেই খবরে। শুক্রবার দুপুরে স্বপুত্র তৃণমূল ভবনে গিয়ে আবারও নিজের পুরনো ঘরে ফিরলেন মুকুল রায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের প্রথম সারির নেতাদের উপস্থিতিতেই মুকুল এবং শুভ্রাংশু রায় আবারও ফিরে এলেন তৃণমূলে, করলেন ঘর বাপসি। শুক্রবার পুত্র শুভ্রাংশু সহ ঘনিষ্ঠদের নিয়ে একটি বৈঠক করেন মুকুল, আর সেখানেই তিনি তার সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করেছেন। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে মুকুল বিজেপির থেকে দূরত্ব বাড়াচ্ছিলেন। যেতেন না দলের বৈঠকেও। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে ভোটে দাঁড়িয়েছিলেন বটে, কিন্তু তাও খানিকটা অনীহা। ভোটের আগে বা পরে তাকে কোনো সাংগঠনিক ভূমিকায় সেভাবে দেখাও যায়নি। ভোটে জয়ী হয়েও বিধায়ক হয়েছেন বটে, কিন্তু শপথ নেওয়া ছাড়া অন্য কোনো ভূমিকাতেই তাকে দেখা যায়নি। বরং স্ত্রীর অসুস্থতা নিয়ে তার সঙ্গে বিজেপির দূরত্ব বাড়ছিল ক্রমাগত, আর তার পাশাপাশি পাল্লা দিয়ে দূরত্ব কমছিল তৃণমূলের সঙ্গে। মমতা ভোটের আগের থেকেই মুকুল সম্পর্কে প্রকাশ্যে সহানুভূতিশীল থেকেছেন। অন্যদিকে মুকুলও প্রচারে নেমে মমতা বিরোধী একটি শব্দ উচ্চারণ করেননি। ফলে অতীতের বৈরিতা অনেকটাই কমেছে বলে মনে করছিল রাজনীতিবিদেরা। তার সঙ্গে যুক্ত হয়েছে সামগ্রিকভাবে বিজেপি শিবিরের তরফে মুকুলের প্রতি ঔদাসীন্য। এক কথায় সব বেরিয়ে বলাই যায়, পদ্ম শিবিরের খুব স্বচ্ছন্দে ছিলেন না মুকুল। শেষমেশ সব জল্পনা কাটিয়ে ঘরে ফিরলেন মুকুল। মুকুলকে আমাদের ঘরেরই ছেলে, ঘরে ফিরল, এই জন্য আমরা অভিনন্দন জানাচ্ছি। পার্থ চ্যাটার্জি আমাদের সেক্রেটারি জেনারেল, তিনি তাকে অভিনন্দন জানিয়েছেন এবং স্বাগত জানিয়েছেন। সুব্রত বক্সী, সুব্রত মুখোপাধ্যায়, জাভেদ খান, ফিরহাদ হাকিম সবাই আছে, সব আমাদের সহকর্মীরা। আমি মুকুলের যদি কিছু বলার থাকে মুকুলকে বলবার জন্য অনুরোধ করব। এই ঘরে আজকের এই সভায় আমার আজকে নিজের খুব ভালো লাগছে যে অত্যাধিক সব পুরনো ছেলেগুলোর সাথে আমার দেখা হচ্ছে। আমার অত্যন্ত ভালো লাগছে যে ভারতীয় জনতা পার্টি থেকে বেরিয়ে এসে এই নতুন আঙিনায় আমি যাদের সাথে দেখা হচ্ছে, কথা বলতে পারছি, আমার খুব ভালো লাগছে। এবং এটা ভাবছি যে বাংলা আবার তার নিজের জায়গায় ফিরবে, এবং এই ফেরার নেতৃত্ব দেওয়ার জন্যে যিনি সামনে থেকে বাংলাকে লিড করবেন তিনি আমাদের সকলের নেত্রী, ভারতবর্ষের নেত্রী। তিনি আর কেউ নয়, আমাদের সকলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুকুল বিজেপি ছেড়ে তৃণমূলে আসায় সাম্প্রতিককালে সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দিল তৃণমূল। কারণ তৃণমূল থেকে বিজেপিতে ওজনদার নেতাদের যাওয়া শুরু হয়েছিল মুকুলকে দিয়ে। তারপরে একে একে জোড়াফুল থেকে পদ্মফুলে নাম লিখিয়েছিলেন অর্জুন সিং, সব্যসাচী দত্ত, শোভন চট্টোপাধ্যায়েরা, আর ভোটের আগে শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
মুকুল তৃণমূলে ফিরে আসায় তাদের কাছেও এক প্রকারের বার্তা গেল বটে। এক কথায় যেন তৃণমূল থেকে গিয়ে বিজেপির সঙ্গে ঘর করা যায় না। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা। অ্যাথলিট থেকে গ্যাংস্টার হয়ে ওঠার গল্প, এই গল্প বোধহয় হার মানাবে সিনেমা স্ক্রিপ্টকেও। এমনই এক ঘটনার সাক্ষী থাকলো সফরজি আবাসন। দুপুর 3:30 নাগাদ, বুধবার দুপুর 3:30 নাগাদ এমনভাবেই শেষ হয়ে গেল অপারেশন জ্যাক। নজর রাখবো আমরা সেই খবরে। বুধবার দুপুর 3:30 গুলির শব্দে তখন আতঙ্ক দানা বেঁধেছে সপুরজির সুখ বৃষ্টি আবাসনের বি ব্লকের বাসিন্দাদের মধ্যে। তবে ঘটনা বুঝে ওঠার আগেই শেষ অপারেশন জ্যাক। মাত্র 20 মিনিটের মধ্যেই বুকে 17 রাউন্ড গুলি নিয়ে খাটের পাশে পড়েছিল জয়পালের নিথর দেহ, আর দরজার সামনে 12 রাউন্ড গুলিবিদ্ধ হয়ে পড়ে রয়েছে অপসঙ্গী ইয়শপ্রীত। পাঞ্জাব পুলিশের প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের ছেলে জয়পাল ছোট থেকেই খেলাধুলায় মাহির ছিল সে। পাঞ্জাব স্পোর্টস একাডেমিতে থ্রোয়ার হিসেবে নাম করেছিল রাষ্ট্রবিজ্ঞানের এই ছাত্র। রাজ্যের হয়ে খেলেও ছিল জয়পাল। তবে ছন্দ পতন ঘটে 2004 সাল থেকে। প্রথম পুলিশের হাতে গ্রেফতার হয় অপহরণ মামলায়। সেই থেকে শুরু 2021-এ শেষ। মাঝের 12 বছর ছোট অপরাধের সঙ্গে যুক্ত থাকলেও অপরাধের পরিমাণ বাড়ে 2016 সাল থেকে। ব্যাংক ডাকাতি, ব্যাংক থেকে সোনা লুট, রাজনৈতিক নেতাকে খুন সহ 40টি মামলায় যুক্ত হয়ে পড়েন জয়পাল ও ইয়শপ্রীত। ধীরে ধীরে একজন অ্যাথলিট পরিণত হন গ্যাংস্টারে। জয়পালের গ্যাংয়ের 31 জনের নাম লুকআউট নোটিশ জারি করে পাঞ্জাব পুলিশ। আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিল এই গ্যাংটি। 2021 সালে পাঞ্জাব পুলিশের 2 জন সাব ইন্সপেক্টরকে হত্যার মামলায় নাম উঠে আসে জয়পালদের। এরপরে পাঞ্জাব থেকে পালিয়ে যায় এই দুজনের নামে 15 লক্ষ টাকার পুরস্কারও ঘোষণা করে পাঞ্জাব পুলিশ। অবশেষে পাঞ্জাব পুলিশের পক্ষ থেকে বেঙ্গল এসটিএফকে এদের তথ্য দেওয়া হয়, আর সেই অনুযায়ী তদন্ত শুরু করে এসটিএফ। বেশ কিছুদিন পরে এদের উপর নজরদারি চালাচ্ছিল এসটিএফ। প্রয়োজনীয় দ্রব্য অনলাইনে অর্ডার করে আনাতো তারা। খাবারও আসতো অনলাইনের মাধ্যমেই। তবে খাবার বা ডেলিভারির জিনিস সবই নিত ঘরের নিচে নেমে। ঘরের সামনে কাউকে আসতে দিত না এই অভিযুক্তরা। এমনটাই উঠে আসে পুলিশের তদন্তে। অবশেষে বুধবার সকাল থেকে সুখবৃষ্টি আবাসন ঘিরে ফেলে সিভিল ড্রেসের বেঙ্গল পুলিশ। এরপরই আসে সেই মাহেন্দ্রক্ষণ। দুপুর 3টের সময় বি ব্লকে একজন ইন্সপেক্টরের নেতৃত্বে হানা দেয় এসটিএফ এর 40 জনের একটি টিম। দরজায় নক করতেই দরজা হালকা খুলে পুলিশদের দেখতে পায় ইয়শপ্রীত। দরজা বন্ধ করতে গেলে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করেন এসটিএফ ইন্সপেক্টর কার্তিক ঘোষ। তখনই দরজার পাশে কভারে থাকা জয়পালের বন্দুক থেকে 2টি গুলি এসে লাগে তার পিঠে ও হাতে। এরপরই আত্মরক্ষার জন্য গুলি চালাতে বাধ্য হয় এসটিএফ। 35 থেকে 40 রাউন্ড গুলি বর্ষণ হয় এসটিএফ ও গ্যাংস্টারের মধ্যে। তবে 29 রাউন্ডেই শেষ হয়ে যায় অপারেশন জ্যাক। জয়পালের শরীর ভেদ করে 17টি বুলেট ও ইয়শপ্রীতের শরীরে ভেদ করে 12টি বুলেট। 29 বুলেটেই ইতি ঘটে বলিউডের সিনেমাকে হার মানানো এই এনকাউন্টারের। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা। গত 5 জুন বিশ্ব পরিবেশ দিবসে পৃথক পৃথকভাবে বৃক্ষরোপণ করতে দেখা গেল সুজিত বোস এবং ফেরহাদ হাকিমকে। একজনকে দেখা গেল বিধাননগর পৌর ভবনে এবং অন্যজনকে দেখা গেল চিতলা পার্কে। নজর রাখবো সেই খবরে। বর্তমান পরিস্থিতিতে গাছ আমাদের অন্যতম কাছের এক বন্ধু। উঁচু উঁচু কংক্রিটের ভিড়ে আজকাল যেন এই গাছের পরিমাণ অনেকাংশেই কমে যাচ্ছে, এবং বর্তমানে এই পরিস্থিতিতে তা এক প্রকারের বিপদ সংকেত। আজ বিশ্ব পরিবেশ দিবসে সমস্ত মানব জাতিকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। তার কারণ আমরা পৃথিবীর মানুষ, যারা পরিবেশ আছে বলে আমরা বেঁচে আছি, পরিবেশ আছে বলে আমরা সুন্দর আছি। যখনই আমরা পরিবেশের ওপর হানা দেওয়ার চেষ্টা করি, তখন পরিবেশ নিজের রুদ্ধ রূপ দেখায়।
এবং সেখানে প্রকৃতি জানিয়ে দেয় যে পরিবেশ নিয়ে ছেলে খেলা করো না, তাহলে আমার রূপ যখন বেরোবে তখন তোমাদের আটকানোর ক্ষমতা থাকবে না, যতই তোমরা সায়েন্সে অ্যাডভান্স হয়ে যাও। এই কঠিন পরিস্থিতিতে দূষণমুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যেই সুজিত বোস এবং ফিরহাদ হাকিমের এই উদ্যোগ নেওয়া। এবার বিধাননগরবাসীর জন্য সুখবর, অবশেষে দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলে গেল বিধাননগর মাতৃসদন হাসপাতাল। বিধাননগরবাসীর জন্য সুখবর, দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর অবশেষে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার উদ্যোগে খুলে গেল বিধাননগর মাতৃসদন হাসপাতাল। এছাড়াও এখানে বিনামূল্যে কোভিড ভ্যাকসিনের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই প্রায় 1000 জন মানুষ এই কোভিড ভ্যাকসিন নিয়ে নিয়েছেন এই হাসপাতাল থেকে। এছাড়াও সাধারণ মানুষ এই হাসপাতাল খুলে যাওয়ায় উপকৃত হচ্ছে বলে জানা গিয়েছে। মধ্যবিত্ত মানুষ আছেন বা যাদের বাড়ির কাছে সেই পরিষেবাটা পেলে তাদের সুবিধা হয়, এইসব ভেবে এই হাসপাতালটা আমরা মাস 3 আগে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি একে আবার নতুন করে চালু করি। বর্তমান যারা কোর্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন রয়েছেন তখন নিউজ এবং এখন হচ্ছেন চেয়ারপারসন চক্রবর্তী, ওনার এবং অন্যান্য প্রণয় রায় আছেন আমাদের মেম্বার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন কর্পোরেশনের, এবং কর্পোরেশনের কমিশনার, জয়েন্ট কমিশনার, সেই সমস্ত প্রশাসনের সমস্ত লোকজনের সক্রিয় সহযোগিতা এটাকে শেষ পর্যন্ত আমরা চালু করি। কি কি বিশেষ বিশেষ পরিষেবা চালু হচ্ছে? এবার যেটা হচ্ছে, এতে আমরা সাধারণভাবে যত রকম মেডিকেল সার্ভিসগুলো আমরা মানুষ পেতে পারে, যেমন মেডিসিন, হেয়ার মেডিসিন, সার্জারি, গাইনি হসপিটাল, তার নাম হচ্ছে বিধাননগর মিউনিসিপ্যাল মাতৃসদন হসপিটাল। মূলত প্রসূতি এবং মায়েদের পরিষেবা দেওয়ার জন্য এটা প্রথমে শুরু হয়েছিল, কিন্তু এখন বর্তমানে একটু পরিবর্তন করে আমরা সার্জারি অর্থাৎ শল্য চিকিৎসা, অর্থোপেডিক, তারপর গাইনোকোলজি তো রয়েছে, মেডিসিন, ইএনটি এবং ডেন্টাল, এরকম বিভিন্ন রকম, এবং চিলড্রেন চাইল্ড। ফের খাঁচায় বন্দি তোতা পাখি, এমনই কটাক্ষ মুখে পড়েছিল সিবিআই। সুপ্রিম কোর্টের একটি পর্যবেক্ষণে এমনটাই উঠে এসেছিল। তবে আবারও সেই কটাক্ষই যেন কলকাতা হাইকোর্টে সিবিআই সম্পর্কে একবার ফের মুখ খুললেন নারদ মামলার অভিযুক্ত পক্ষের আইনজীবী অভিষেক মনু সিংভি। 2013 সালে সুপ্রিম কোর্ট সিবিআই সম্পর্কে এই পর্যবেক্ষণ সামনে এনেছিল। এদিন সওয়াল করতে গিয়ে কলকাতা হাইকোর্টে মনু সিংভি সিবিআই সম্পর্কে সেই একই বিশেষণ ব্যবহার করেন। তৃণমূল নেতাদের বিরুদ্ধে এই মামলা অন্যত্র সরাতে চাইছে সিবিআই। সেই মামলার শুনানিতে মনু সিংভি বলেন, আইন শৃঙ্খলার অবনতি বাংলায় ঘটেনি, যেমনটা সিবিআই আদালতের সামনে তুলে ধরতে চাইছে। ঘটনা হলো, সিবিআই পক্ষের আইনজীবী নারদ মামলায় প্রভাবশালী তথ্য খাড়া করতে চাইছেন। নিজাম প্যালেসের সেদিনের ঘটনার উল্লেখ করেছেন বারবার। পাল্টা মনু সিংভিও জানিয়েছেন, নিজাম প্যালেসের বাইরে বিক্ষোভ প্রদর্শিত হয়েছে, প্রয়োজনে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কথাও জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, সল্টলেক বার্তা। কোভিড সম্পর্কিত আপডেট নিয়ে নজর রাখবো কোভিড বার্তায়। এবার ফিরহাদ হাকিমের উদ্যোগে ভ্যাকসিন অন কল। একটা ফোন কলে মিলবে দুবারে ভ্যাকসিন, এমনটাই শুরু করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। রাজ্যে ইতিমধ্যেই শুরু হয়েছে কোভিড ভ্যাকসিনেশন ক্যাম্প। তবে জানা যাচ্ছে অনেক বৃদ্ধ অসুস্থ মানুষ ভ্যাকসিন নিতে যেতে অক্ষম। তাই ফিরহাদ হাকিমের উদ্যোগেই এইসব বৃদ্ধ অসুস্থ এবং বিশেষভাবে সক্ষমদের জন্য আলাদাভাবে ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা হয়েছে। ভ্যাকসিন অন কল এর উদ্যোগে একটি ফোন করলেই বাড়ির দুয়ারে মিলবে ভ্যাকসিন। ব্যুরো রিপোর্ট, সল্টলেক বার্তা।
সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড এবং ভারতের বায়োটেকের কোভ্যাক্সিন, বর্তমানে এভাবেই কিন্তু করোনার টিকাকরণ চলছে ভারতে। তবে কোভিশিল্ড বনাম কোভ্যাক্সিন, চলুন আপনাদের জন্য আজকে রইল একটি বিস্তারিত বর্ণনা। ভারতের হেলথ কেয়ার ওয়ার্কার্স সমিতির গবেষণা অনুযায়ী কোভিশিল্ডের 2টি ডোজ কোভ্যাক্সিনের চেয়ে অধিক অ্যান্টিবডি প্রস্তুতে সক্ষম। গবেষণার আওতায় ছিলেন টিকাপ্রাপ্ত চিকিৎসকেরাও। টিকার 2 ডোজ পাওয়ার পর অসুস্থ হননি কেউই। যদিও টিকাকরণের বিভিন্ন পর্যায়ে কোভিড পজিটিভ হয়েছেন প্রায় 6% মানুষ। অতএব এক ডোজে যে ঝুঁকি বেশি তা স্পষ্ট গবেষণার ফলাফলেই। ভারতে ইতিমধ্যেই প্রকট টিকার অভাব, ফলে অধিকাংশ নাগরিক একক ডোজ পেলেও পাচ্ছেন না দ্বিতীয় ডোজটি। এই কারণে কোভিশিল্ডের ডোজ ব্যবধান বাড়িয়ে করা হয়েছে প্রায় 12 সপ্তাহ। 2021-এর জানুয়ারি থেকে মে মাসের মধ্যে প্রায় 13,515 জন স্বাস্থ্যকর্মীর রক্তের নমুনা খতিয়ে দেখেন গবেষকেরা। বিজ্ঞানীদের মতে কোভ্যাক্সিনের চেয়ে প্রথম ডোজে 10 গুণ ও দ্বিতীয় ডোজে 6 গুণ বেশি অ্যান্টিবডি উৎপাদন করে কোভিশিল্ড। ব্যুরো রিপোর্ট, সল্টলেক বার্তা। রাজ্যের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে শুরু হয়ে গেছে ভ্যাকসিনেশন ক্যাম্প। ঠিক এমনটাই বিজে ব্লকেও দেখা গেল। সুজিত বোসের উদ্যোগে সেখানেও হয়ে গেল ভ্যাকসিনেশন ক্যাম্প। সল্টলেকের বিজে ব্লক কমিটি, বিজে ব্লক পুজো কমিটি ও একটি বেসরকারি হাসপাতালের সহযোগিতায় বিজে ব্লক কমিউনিটি হলে চালু হলো ভ্যাকসিনেশন ক্যাম্প। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী তথা বিধাননগরের বিধায়ক সুজিত বোস। তিনি সকলের সাথে কথা বললেন, ঘুরে দেখলেন সবকিছু এবং তিনি বললেন, আমি সবসময়ই মানুষের পাশে আছি। এবং বলাটার মাধ্যমেও আমাদের হবে এবং আমরা চেষ্টা করছি 41 নম্বর ওয়ার্ডে সিনিয়র সিটিজেন যারা আছে, আমাদের বিধায়ক সুজিত ঘোষ বলেছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে দেওয়া এবং আমাদের এটা বড় এই জন্য আমাদের মাননীয় সুজিত ঘোষ আমাদের সঙ্গে আছেন। সেই জন্য আমরা চেষ্টা করব যে 41 নম্বর ওয়ার্ডে অ্যাটলিস্ট 50%-এর উপরে 18 থেকে 45 এবং সিনিয়র সিটিজেন যারা আছে তাদের। ব্যুরো রিপোর্ট, সল্টলেক বার্তা। এখন নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। কোথাও যাবেন না, দেখতে থাকুন সল্টলেক বার্তা। ফিরে আসছে বিরতির পর। ঘাত প্রতিঘাত পেরিয়ে খবরের ঘনঘটা, নয় পেরিয়ে 10-এ পা, ভালোবাসায় পাক্ষিক সল্টলেক বার্তা। পত্রিকা থেকে সাপ্তাহিক ডিজিটাল, বদলাবে শহর, বদলাবে খবর। আপনার এলাকার চোখে দেখা ভালো কাজ ক্যামেরাবন্দি করুন মুঠোফোনেই আর পাঠিয়ে দিন আমাদের। আপনার খবর পছন্দ হলে স্থান পাবে আমাদের সংবাদে। মাসের সেরা মন ভালো করা খবরকে পুরস্কৃত করব আমরা। খবর পাঠাতে হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। ঘাত প্রতিঘাত পেরিয়ে খবরের ঘনঘটা, নয় পেরিয়ে 10-এ পা, ভালোবাসায় পাক্ষিক সল্টলেক বার্তা। পত্রিকা থেকে সাপ্তাহিক ডিজিটাল, বদলাবে শহর, বদলাবে খবর। ফিরে এলাম বিরতির পর। সপ্তাহের সেরা বাছাই করা মন ভালো কয়েকটা খবর নিয়ে এবার নজর রাখবো মন ভালো করা খবরে। দ্বীপ দূষণ রুখতে এবার প্লাস্টিকের বিনিময়ে পুরস্কার। হ্যাঁ, ঠিকই শুনছেন, এমনটাই কিন্তু একটি স্বেচ্ছাসেবী সংস্থা জানালো এবং তার কারণ এটাই যে তৃষ্ণার যে বোতলটি আপনি ব্যবহার করেন খাবার জন্য, জল পান করার জন্য, সেই বোতল থেকে কিন্তু দূষণ ছড়ায়। আজকে নজর রাখবো আমরা এই খবরটিতে। দূষণের মোকাবিলায় 10টি ব্যবহৃত প্লাস্টিকের বোতল দিলেই জল রাখার জন্য উন্নত মানের একটি বোতল দেওয়ার পরিকল্পনা নেয় এই সংস্থা। ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবের পরে সুন্দরবন অঞ্চলে অন্যতম ত্রাণ সামগ্রী হিসেবে পানীয় জল দেওয়া হচ্ছে। অন্যদিকে দক্ষিণ 24 পরগনার জেলা প্রশাসন বিভিন্ন এলাকার ট্যাঙ্কে জল পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে, কিন্তু অভিযোগ উঠছে তা পর্যাপ্ত নয়।
ফলে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও সাহায্যকারী বিভিন্ন সংগঠন খাবার ও ত্রিপলের সঙ্গে সঙ্গে ছোট ছোট প্লাস্টিকের বোতলে জল বিতরণ করছে। আর সেই জলেরই হাজার হাজার প্লাস্টিক বোতল ছড়িয়ে পড়ছে দক্ষিণ ও উত্তর 24 পরগনাভুক্ত সুন্দরবনে 29টি ব্লকের বিভিন্ন এলাকায়। দূষিত হচ্ছে পরিবেশ, আর সেই দূষণ দুর্গতি থেকে সুন্দরবনকে বাঁচাতে স্থায়ী বোতলের বিড়ির এই ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, সল্টলেক বার্তা। এই মহামারীতেও কিন্তু মানুষের জন্য রয়েছে এমনই কিন্তু চিত্র দেখা গেল, অর্থাৎ মাইনরিটি ভিলেজ ওয়েলফেয়ার অর্গানাইজেশনকে দেখা গেল গত 19 দিন ধরে ভবঘুরিদের জন্য ভাত, ডাল, তরকারির ব্যবস্থা করতে। আজকে মন ভালো করা খবরে এই খবরটিও রইল আপনাদের জন্য। আজ 19 দিন পাগল ও ভবঘুরেদের দুবেলা ভাত তরকারি পৌঁছে দিচ্ছেন মাইনরিটি ভিলেজ ওয়েলফেয়ার অর্গানাইজেশন। বসিরহাট বদরতলা থেকে বেলেঘাটা কাজকল, হাওড়া থেকে বাদুরিয়া 3টি গাড়ি করে খাবার পৌঁছে দিচ্ছেন। এমভি ওর পরিচালক হাফেজ রেজাউল ইসলাম বলেন, পাগলেরা না বুঝলেও আমরা তো বুঝি, এখানে বিফ নিষিদ্ধ। কোনোদিন সয়াবিন আলু, কোনোদিন পটল চিংড়ি, আবার কোনোদিন মুরগির মাংস, কোনো দিন ডিম আলু সহ যেদিন যেমন ব্যবস্থা করতে পারছি সে তেমন ভাবে সঙ্গে মিনারেল জল, কাগজের প্লেট নিয়ে আমরা পাগলদের কাছে হাজির দিচ্ছি। প্রতিদিন রান্না সহ 20-25 সদস্য পরিবেশনের কাজ করছেন। আমরা সারা বছর এই ধরনের সমাজসেবকমূলক কাজ করছি। রক্তদান শিবির, বিধবাদের খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া, আমফানের তিরপল বিতরণ, ইয়াসে বেশি ক্ষতিগ্রস্তদের রান্না করে খাওয়ানো। কিন্তু সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ কাজ বলে মনে হয়েছে দোকান, হোটেল লকডাউনে বন্ধ থাকার কারণে পাগলদের খাওয়ানোর ভীষণ কষ্ট হচ্ছিল। তাই আমরা এই উদ্যোগ নিয়েছি এবং সকলকে এই উদ্যোগে সামিল হওয়ার কথা জানাচ্ছি। কেন্দ্র ও রাজ্য সরকারের বিপক্ষে গিয়েই দ্বাদশ ও দশম শ্রেণীর পরীক্ষা নেওয়ার চূড়ান্ত ঘোষণা করল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। নজর রাখবো সেই খবরে। বুধবার বিশ্বভারতীর তরফে প্রকাশ করা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 2021 সালের পাঠভবন এবং শিক্ষা সত্ত্বের ডিগ্রির পরীক্ষা আগামী 5ই জুলাই থেকে শুরু হবে। তবে সেই পরীক্ষা লিখিতভাবে হবে না, অনলাইনে মৌখিক পরীক্ষার মাধ্যমেই ওই পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় শিক্ষকদের প্রশ্নের উত্তর দেবে পড়ুয়ারা এবং তারই ভিত্তিতে দেওয়া হবে নাম্বার। এছাড়াও পরীক্ষার দিনক্ষণ, স্থান এবং অন্যান্য বিষয় সম্পর্কে আর কিছুদিনের মধ্যেই জানিয়ে দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, সল্টলেক বার্তা। এবছর হচ্ছে না মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তবে কিভাবে হবে মূল্যায়ন তা 7 দিনের মধ্যে জানাবেন, এমনটাই জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। করোনা অতিমারির মধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বিশেষজ্ঞ কমিটি করেছিলেন রাজ্য সরকার। পাশাপাশি ইমেলের মাধ্যমে এ বিষয়ে অভিভাবকদের মতামত নিতে শুরু করেন রাজ্য। তাতে অধিকাংশ অভিভাবকই পরীক্ষা বাতিলের পক্ষে মত দিয়েছেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 34,000 মতামত জমা পড়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তাই এবছরের মতো বাতিল হয়ে গেল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। নবান্নে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষজ্ঞ কমিটির পরামর্শ মেনে নিয়েই পরীক্ষা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তবে ছাত্রছাত্রীদের মূল্যায়ন কোন পদ্ধতিতে হবে তা 7 দিনের মধ্যে চূড়ান্ত করে জানিয়ে দেওয়ার জন্য শিক্ষামন্ত্রী এবং 2 বোর্ডের কর্তাদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে সিবিএসসি কোন পদ্ধতিতে দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের মূল্যায়ন করছে সেদিকেও নজর রাখতে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। গতকাল থেকে আজ পর্যন্ত যে ওপিনিয়ন চেয়েছিলাম পাবলিকের কাছে, এগুলো আমার কাছে সমস্ত মাধ্যমিক পরীক্ষা বাতিলের, দেখুন সমস্ত মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সমস্ত ইমেল আছে, সব একদম
মানে পাবলিকের ওপিনিয়ন, এবং এটা হচ্ছে সরু, মানে এটা পরীক্ষার পক্ষে, আর ওটা হচ্ছে বিপক্ষেই এসছে আমাদের প্রায়, আমি এটা আপনাদের কাছে সংখ্যাটা বলে দিচ্ছি, যতটা এখনও পর্যন্ত আমরা ক্যালকুলেশন করতে পেরেছি, 2টো পর্যন্ত টাইম ছিল। মাধ্যমিক সেকেন্ডারি এক্সামিনেশন, এটা সেকেন্ডারি এক্সামিনেশন কন্ডাক্ট না করার পক্ষে 79%। 34,000 ইমেল আমরা পেয়েছি মাত্র এত শর্ট টাইমে, এবং উচ্চ মাধ্যমিকেও এক্সামিনেশনের পক্ষে নয় 83%। এটা পাবলিক ওপিনিয়ন। তবে মূল্যায়ন পরীক্ষায় দেরির জেরে ছাত্রছাত্রীদের যাতে ভবিষ্যতে অসুবিধা না হয় সে বিষয়ে সতর্ক থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, সল্টলেক বার্তা। রান্নাঘরে রসুন থাকে, তবে রান্না করে রসুন খাওয়া ছাড়াও রসুনের কিন্তু বিভিন্ন উপাদান রয়েছে এবং উপকারও রয়েছে, অর্থাৎ প্রাচীনকাল থেকে কিন্তু রসুনের ব্যবহার আমরা দেখতেই পাই। চলুন তাহলে আজকে নজর রাখবো হেলথ টিপসে রসুনের গুণাগুণের দিকে। রসুন ব্যবহার করার সঠিক উপায়। পুষ্টিবিদদের মতে রসুনের মূল উপাদান যা জীবাণুর সাথে লড়াই করে তা হলো এলিসিন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে রসুনের ব্যবহার সর্বোত্তম উপায় এটি কাঁচা খাওয়া। রসুন চিবানোর সময় মুখের মধ্যে অ্যালিসিন বের করে দেয়, যা পরে দেহ দ্বারা শোষিত হয়। এটি যখন খাবারের সাথে বা বড়ি আকারে নেওয়া হয় তখন কার্যকারিতা একরকম থাকে না, কারণ এটি সরাসরি পেটে যায় এবং সক্রিয় যৌগিক অ্যালিসিন পেটের এনজাইমের মাধ্যমে নিষ্ক্রিয় হয়। সুতরাং আপনি হয় দিনে 2 থেকে 3টি কাঁচা রসুনের কোষ খান, অথবা টুকরো করে কেটে স্যুপ, সালাদ ইত্যাদিতে ব্যবহার করতে পারেন, যাতে সর্বাধিক উপকারের জন্য এটি চিবোনো যায়। হার্টের জন্য ভালো। ট্রাইগ্লিসারাইড বেড়ে গেলে শেষ পর্যন্ত আপনার হার্টের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে এবং হার্ট অ্যাটাকের কারণও হতে পারে। রসুনের অ্যালিসিনের উপস্থিতি স্বাভাবিকভাবে রক্তে ট্রাইগ্লিসারাইড স্তর হ্রাস করতে সহায়তা করে। খালি পেটে দিনে 1 কোয়া রসুন আপনার হার্ট ভালো রাখতে ভীষণভাবে কার্যকরী। ব্যুরো রিপোর্ট, সল্টলেক বার্তা। বিনোদনের খবর নিয়ে এবার নজর রাখবো বিনোদনের চমকের দিকে। এবার বিনোদনের খবর নিয়ে নজর রাখবো বিনোদনের চমকের দিকে। বংক্রাশ অনির্বাণ ভট্টাচার্য। তবে এখন টলিউডের গান পাতলেই শোনা যাচ্ছে এই বংক্রাশের বলিউডে পাড়ি দেওয়ার গল্প। নজর রাখবো সেই খবরে। মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবিতে রানী মুখার্জির সাথে স্ক্রিন ভাগ করে নিতে চলেছেন অনির্বাণ। কানাঘুষো ঠিক এমনটাই শোনা যাচ্ছে। আসিমা চিব্বারের পরিচালনায় এই ছবির ঘোষণা করেছেন ছবির মুখ্য ভূমিকায় থাকা অভিনেত্রী রানী মুখার্জি। সম্প্রতি নিজের 43 বছরের জন্মদিনে রানী এই ছবির কথা প্রকাশ্যে আনেন। তিনি জানিয়েছেন তার 25 বছরের চলচ্চিত্র জীবনে এই ছবিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ছবিতে একজন মহিলা কিভাবে গোটা দেশের বিরুদ্ধে লড়াই করবেন সেই গল্পই তুলে ধরা হবে। এন্টারটেইনমেন্ট রিপোর্ট, সল্টলেক বার্তা। এবার খেলার খবর নিয়ে নজর রাখবো নজরে খেলাতে। করোনা আবহের জন্য কিন্তু ইতিমধ্যেই মাঝপথে আইপিএল বন্ধ হয়ে যায়। তবে দ্রুতই আলোচনার মাধ্যমে ইতিমধ্যে বিসিসিআই ঠিক করেছে যে আরব আমিরশাহিতে হবে আইপিএল 2021-এর বাকি পর্বটুকু। বিভিন্ন দলের ক্রিকেটার এবং সাপোর্টিং স্টাফরাও করোনা আক্রান্ত হওয়ার পরই এই চরম সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় বোর্ড।
তবে আইপিএলের বাকি ম্যাচের আয়োজন এবং প্রস্তুতি পর্ব নিয়ে কথা বলতে ইতিমধ্যেই আরব আমির শাহী যান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকরা। আলোচনার মাধ্যমে বাকি ম্যাচ শুরু এবং ফাইনালের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে বলে জানা যাচ্ছে আইপিএলের 2021-এর বাকি পর্ব পুনরায় শুরু হতে চলেছে 19শে সেপ্টেম্বর থেকে এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে 15ই অক্টোবর। ব্যুরো রিপোর্ট, সল্টলেক বার্তা। অভাব আর্থিক অনটনকে পরাজিত করে এবার আরও এক লম্বা উড়ানের সাক্ষী থাকল বাংলা। হাওড়া শালকিয়ার শুভ পাল এবার সুযোগ পেল বায়ার্ন মিউনিকের বিশ্ব যুব দলে। নজর রাখবো বাংলার ছেলের বিশ্বে পাড়ি দেওয়ার গল্পে। বিশ্বের 56টি দেশের ফুটবল প্রতিভাবানদের পেছনে ফেলে গোল মেশিন এই কিশোরের সাফল্যে কেবল বাংলায় নয়, গর্বিত গোটা দেশ। তার কাছ থেকে আরও সাফল্য আশা করে দেশের ফুটবল মহল। সেই সব শুভেচ্ছা সঙ্গে নিয়ে নতুন গল্প বোনা শুরু করল শুভ পাল। ব্রাজিল, জার্মানি, পর্তুগাল, চীন সহ 15টি দেশের সেরা অনূর্ধ্ব-19 প্রতিভাবানদের দলে জায়গা পেয়েছে বাংলার শুভ পাল। ট্রাক মরশুমের প্রস্তুতি সারতে কয়েকদিন পরে মেক্সিকো উড়ে যাবে বাংলার এই কিশোর। এরপর মিউনিকে আধুনিক পরিকাঠামোর মাধ্যমে অনুশীলন ও ম্যাচ খেলার সুযোগ পাবে 17 বছরের ফুটবলার। সেই শিবিরের দায়িত্বে থাকবেন ক্লাউস আউগেনথলার, যিনি 1986-1990 সালে যথাক্রমে বিশ্বকাপ রানার্স ও চ্যাম্পিয়ন জার্মান ফুটবল দলের সদস্য ছিলেন। সেখানে অনূর্ধ্ব-19 বায়ার্ন মিউনিক দলের সঙ্গে অনূর্ধ্ব-19 বিশ্ব একাদশের ম্যাচ অনুষ্ঠিত হবে। তাতে ভালো কিছু করতে পারলে বায়ার্ন সহ ইউরোপের অন্যান্য সিনিয়র দলে খেলার সুযোগ পেতে পারে শালকিয়ার ইঞ্জি কারখানার শ্রমিক পুত্র। ব্যুরো রিপোর্ট, সল্টলেক বার্তা। এখন আবারও নিয়ে নেব একটি ছোট্ট বিরতি। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সল্টলেক বার্তা। ফিরে আসছি বিশ্ব বার্তা নিয়ে। ঘাত প্রতিঘাত পেরিয়ে খবরের ঘন ঘটা, 9 পেরিয়ে 10-এ পা। ভালোবাসায় পাক্ষিক সল্টলেক বার্তা, পত্রিকা থেকে সাপ্তাহিক ডিজিটাল। বদলাবে শহর, বদলাবে খবর। আপনার এলাকার চোখে দেখা ভালো কাজ ক্যামেরাবন্দি করুন মুঠোফোনেই আর পাঠিয়ে দিন আমাদের। আপনার খবর পছন্দ হলে স্থান পাবে আমাদের সংবাদে। মাসের সেরা মন ভালো করা খবরকে পুরস্কৃত করব আমরা। খবর পাঠাতে হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। ঘাত প্রতিঘাত পেরিয়ে খবরের ঘন ঘটা, 9 পেরিয়ে 10-এ পা। ভালোবাসায় পাক্ষিক সল্টলেক বার্তা, পত্রিকা থেকে সাপ্তাহিক ডিজিটাল। বদলাবে শহর, বদলাবে খবর। এবার বিশ্বের খবর নিয়ে নজর রাখবো বিশ্ব বার্তার দিকে। বিতর্ক যেন তার পিছু ছাড়ে না। তিনি প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার 2 বছরের জন্য ফেসবুক ব্যান করলো তাকে। কি জন্য? তার জন্য দেখতে হবে গোটা খবরটি। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কমপক্ষে 2 বছরের জন্য নিষিদ্ধ করল ফেসবুক। এবছরের জানুয়ারিতে ক্যাপিটাল হিংসার ঘটনার পর সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছিল ট্রাম্পের অ্যাকাউন্ট। এবার জানিয়ে দেওয়া হলো সেই নিষেধাজ্ঞা জারি থাকবে 2023 সালের জানুয়ারি পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, সল্টলেক বার্তা। সপ্তাহের বাছাই করা কয়েকটি ভাইরাল খবরকে নিয়ে এবার নজর রাখবো সপ্তাহের খুঁটিনাটিতে। স্বজন হারানোর কান্না দিকে দিকে আর এই পরিস্থিতিতে নয়া উদ্যোগ নিলেন বলিউড অভিনেতা সোনু সুদ। দেশের বিভিন্ন প্রান্তে হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসানোর উদ্যোগ নিলেন তিনি।
করোনা অতিমারিতে আক্রান্ত বিশ্বকে ফের আগের অবস্থায় ফিরিয়ে আনার চ্যালেঞ্জকে সামনে রেখে লন্ডনে শুরু হলো G7 গোষ্ঠীভুক্ত রাষ্ট্রগুলির শীর্ষ বৈঠক। অতিথি রাষ্ট্রপ্রধান হিসেবে ভিডিওর মাধ্যমে যোগ দেওয়ার আমন্ত্রণ পেলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কথায় আছে দাড়িতেই পুরুষ, তবে দেশের প্রধানমন্ত্রীকে আর দাড়িতে দেখতে চাইছে না আমজনতা। তাই এবার তড়িঘড়ি সেই দাড়ি কেটে ফেলার জন্য 100 টাকা পাঠালো চা বিক্রেতা। শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয়, সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। ঠিক যেন ওই কবিতার মতোই হবু শ্বশুরের খোঁজ মিলল ফেসবুকে। গোয়ার বাসিন্দা বছর 45-এ সাভিও ফিগারেদো গত 4 জুন নিজের ফেসবুক দেওয়ালে মেয়ের জন্য পাত্রের বিজ্ঞাপন দেন তিনি। আর বিজ্ঞাপনে লেখা রয়েছে 24 বছর বয়সী রোমান ক্যাথলিক পাত্রের জন্য উপযুক্ত পাত্র চাই, তবে সেই পাত্রের অবশ্যই কোভিশিল্ডের 2টি ডোজ নেওয়া থাকতেই হবে। সাপের নিয়নের লড়াই আমরা দেখেছি, তবে বিড়াল ও বাঁদরের লড়াই কি দেখেছি? হ্যাঁ, এবার এমনই এক ভিডিও ভাইরাল হলো দেশ দুনিয়ায়। কথা দিয়ে কথা রেখেছেন অরিজিৎ সিং। করোনা আবহে গ্রামের মানুষদের জন্য অনলাইন কনসার্ট করবেন বলেছিলেন, আর সেখান থেকে যা আয় হবে তার সবটাই গ্রামের চিকিৎসার উন্নয়নে দান করা হবে। ঠিক সেরকমই কথা মতো কাজ করলেন তিনি। অনলাইনে ফেসবুকে এবং গিভ ইন্ডিয়া নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই গানের অনুষ্ঠান করলেন অরিজিৎ সিং। এই অনুষ্ঠান থেকে আয় করা সব টাকাই তিনি গ্রামের চিকিৎসার উন্নতিতে তুলে দেবেন। নুসরাতের লিভ ইন রিলেশনশিপের মন্তব্য নিয়ে তোলপাড় গোটা রাজ্য রাজনৈতিক মহল, কিন্তু সংসদের ওয়েবসাইটে ঢু মারলেই মিলবে অভিনেত্রী সাংসদের বৈবাহিক জীবনের নথি সহ যথাযথ প্রমাণ। এই সপ্তাহের মতো খবর এখন এই পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও গুছিয়ে বাছাই করা খবরগুলো নিয়ে হাজির হব শুধুমাত্র আপনাদের জন্য। আর আপনাদের যে কথাটা প্রত্যেক সপ্তাহে বলে থাকি, আপনার এলাকার যে কোনো চোখে দেখা মন ভালো করা খবর অবশ্যই পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে। তা আমরা অবশ্যই সম্প্রচারিত করব আমাদের মন ভালো করা খবরের মধ্যে দিয়ে, এবং সেরা খবরটি বাছাই করে নিয়ে তাকে অবশ্যই আমরা পুরস্কৃতও করব। সকাল থেকে রাত পর্যন্ত খবরের আপডেট পেয়ে যাওয়ার জন্য অবশ্যই লাইক করে রাখুন আমাদের সল্টলেক বার্তার ফেসবুক পেজটি, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের সল্টলেক বার্তার ইউটিউব চ্যানেল। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সকলকে ভালো রাখুন। নমস্কার।